হাই এভরিওয়ান, আমি আমার চ্যানেলে আবার একটা নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। উপন্যাসটা আমি অনেক শুনেছি, অনেক সুন্দর সবার রিভিউতে। তো আজ আমি এটা শুরু করতে যাচ্ছি। তো এটা হলো আমি শুধু চেয়েছি তোমার পর্ব 1 উপন্যাস। আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। সো কোনো কথা না বাড়িয়ে গল্পে আসা যাক। অবশ্যই যারা নতুন থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। গল্পে আসি। সুইট ডেমন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালোকে সূর্যোদয় হয়নি। চারিদিক কেমন গুমোট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসে সেই মেঘের চাঁদের ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর ফর্ক। পিচ ঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তা ভেজা মাটির সোঁদা গন্ধটা বেশ সুপুষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকে সব কিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজাতর লেশ মাত্র নেই। ভীত হরিণীর মতো নীল রঙা জলজলে চোখের মণি দুটো তখনও বাসের জানলা ভেদ করে বাইরেই নিবদ্ধ তার। এমন সময় হুট করেই উন্মুক্ত প্রশ্নটা করে বসে ফোনের ওপরের প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গদাগদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতো ঢ্যাক ঢ্যাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তকর পরিস্থিতিতে সামান্য কমফর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানীর যে মেয়ে, বুক ফাটাবে তবুও মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলকান্তের মতো চোখজোড়া বেয়ে একটা ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ পরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসে ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ওপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে, ঈশা, শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা। হ্যাঁ শুনছি, বল। ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটে ফোটা নেই। কথাবার্তাটা দূর থাক, ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ থুকি একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। ঈশানের অবশ্য গত 6 মাসে অভ্যেস হয়ে গিয়েছে। তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাছে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান। বলছি যে সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসে ঢ্যাক ঢ্যাকে আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃষ্টিপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুচকালো ঈশানী। শব্দটা আজই বোধহয় প্রথম শুনল ও, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসল জিসানকে। শুধালো, সুইট ডেমন? সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানের বোকা বোকা কথায় নিঃশব্দে হাসল জিসান। মেয়েটা একটু বেশিই সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ওর সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা। তবুও কারোর কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার কখনোই করে না। পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওইসব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না,
এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ, আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমন এর মতোই ভয়ানক আর কুৎসিত। জিশানের কথা শেষ হতে না হতেই বাস এসে থামল চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার ঠিক সামনে। মানুষ ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল, তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিশান। আমাকে ওসব বলে লাভও নেই, কারণ আমার জীবনে ওসব সুইট ডেমন টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করে ও। ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে আছে জিশান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া। আর বারবারই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকা এলোমেলো হয়ে যায় ঈশানের জামা কাপড়, চুল, সব কিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ, হয়তো তাই জন্য। অন্যান্য সময় হলে হয়তো জিশানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনোরূপ উত্তরই দিত না ঈশা, কিন্তু আজ দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিশান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহই না দেখাই, কোনোরূপ চেষ্টাই না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কীভাবে? ঈশানীর এত এত যুক্তির নিতে চাপা পড়ে পিছিয়ে গেল জিশানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলে ফেললো তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শুধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জিশানের এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরের সত্তাটাকে টেনে হিঁচড়ে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলেই মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে ওঠে এক অন্য ঈশানী, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ঈশানীর। খ্যাপাটে বাঘিনীর মতো তেতে উঠে মেজাজখানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবিরিয়ে উঠলেও বাইরের নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিশানের মুখের ওপরই কথা ছুঁড়ে মারে ঈশা। তোকে অনেকবার বলেছি জিশান, আমি ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগং শহরে গত 6 মাস ধরে একা থাকছি আমি। যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগারে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা। অতঃপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ল রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণেই। তবুও বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা। কিন্তু বিধিবাম ও যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতি, সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানের শরীরের রাস্তায় জমে থাকা লিটারখানেক ময়লা পানি ছিটকে দিয়ে সাঁই সাঁই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীর পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ হুচকে গেল ঈশার। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয় এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম প্লাজো, ওড়না সব কিছুই নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেই ঠোঁটের আগে এক টুকরো হাসি খেলে গেল জিশানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীত হরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি। কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীতি সন্ত্রস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মণি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পিছনের দিকে বেঁধে নিল ঈশা।
তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্লাচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জিশান ও অ্যাপ্রন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পাতিঙ্গা সি বিচ থেকে মাত্র মিনিট ৫-এর দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত ৬ মাস ধরে চাকরি করছে ঈশানী। জিশান আগে থেকে পার্ট টাইম করত, এখনও পার্ট টাইমই করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিশান নামক বাঁচাল ছেলেটার বন্ধুত্ব যে কী করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জিশানের। ঈশানের অবদান শূন্যের কোঠায়। আপনা আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না ও, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সাহায্য জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করলেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা। ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমেষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জিশান ওর ধারে কাছে ঘেঁষতে পারেনি। জিশান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষ ব্যক্তিটি হয়েও ঈশানীর কিছুতেই কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিশান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন কাজে সাহায্য করে থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিশানের জন্য। যদিও এখনও অনেকটা রহস্য ভেদ করা বাকিই পড়ে আছে, তবে ঈশা যে জিশানকে নিজের বন্ধু তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিশান উপলব্ধি করতে পেরে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেখানেই। মেয়েটার ওপরে ওপরে কঠিন হলেও ভেতরের নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে ভয় হয় জিসানের, বড্ড ভয়। ট্যুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফে কাস্টমারের অভাব হয় না কোনো কালেই। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুণে গুণে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারই কথা। ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিশান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান। জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো, তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জিশান বলেছিল, মোটেই না, আমি আছি তো তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জিশানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকারবোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিশানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিশানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুত্ব বড্ড প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দু একটা বন্ধু এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একগুঁয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতেই চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিশান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পিছনে। এই জন্যই হয়তো জিশানকে এখনও সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিশান আর ওর মাঝে মনের দূরত্ব অসীম। জিশান অবশ্যই এটা মনে করে না। জিশানের মতে ঈশা আমার বন্ধু, তার মানে ওর ওপর আমার অনেকটা অধিকার বোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতেই ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিশান এসে জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছেন।
জিশানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয় আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জিশানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয় আন্টি তখন মুখের লালায় আঙুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী। দেখতে দেখতে ভীষণ সুন্দরী, দুধে আলতা রাঙা ষাটোর্ধ্ব এই জয় আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়। অথচ গত 6 মাসে ঈশার সঙ্গে প্রয়োজনের বাইরে একটাও কথা হয়নি তার। কি করেই বা হবে, মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ। যার দরুন জয় আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ার কথাও নয়। ক্যাফের মতো এই জায়গায় সুন্দর হাসি দিয়ে মন ভুলানো কথা জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারা কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহুদিন আগেই কাছ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করে জয়া আন্টি নিজের মোটা ফ্রেমের চশমার ওপর দিয়ে ভ্রুকুচকে খানিকটা বিরক্তিকর সুরে ঈশাকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশা। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বললেন, বলে ফেলো। কয়েক দফা ঢোক গিলে ভিজে দিয়ে জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে ঈশা বলে ওঠে, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি, কক্সবাজার। জয়ান্টি বুঝদারদের মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচে থমথমে হয়ে গেল ঈশার মুখ। তবুও গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার পাছে জয়া আন্টির আরও কিছু বলবে, তার আগে ওপাশ থেকে জিশান ছুটে এসে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। জিশানের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিশান। ব্যাপারটা মোটেই পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারেন না তিনি, কারণ জিশান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিশানের আকুতি ভরা মুখের দিকে থেকে চোখ সরিয়ে জয়ান্টি থমথমে গলায় বললেন, ঠিক আছে যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে ঘাটটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথাটা শেষ করে ঈশা আর জিশান সেখান থেকে প্রস্থান করলো। জিভ দিয়ে আঙুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করলেন জয়া আন্টি। ঈশা ভেতরে চলে যায়। জিশান ওর পেছনে পেছনে যেতে যেতে শুধালো, হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো ও নিজেও জানে না। মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে তাই যাচ্ছে, এর বাইরে তো কিছুই জানা নেই ওর। মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয়। ঈশা অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই। ওর ভাগ্য খারাপ বলেই তো ওপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেননি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করা ভালোবাসা সব ঈশাকেই উগড়ে দেবে, যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়া তছনছ করে দেবে। কিন্তু আফসোস, জন্মযাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করা ভালোবাসাটা পায়নি ঈশা, কারণ ওর দুর্ভাগ্য ওপরওয়ালা থেকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভেতরে ভেতরে মায়ের উপর এক আকাশসম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অগত্যায় ওর জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল? জিশানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার। তবে জিশানকে উত্তর দেওয়ার কোনোরূপ প্রয়োজন বোধ করলো না ও। উল্টে তেজ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জিশান। নিজের ভালো মন্দ নিজেই খেয়াল রাখতে পারি আমি, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর। এবার জিশান বলছে, আশ্চর্য, রেগে গেলি কেন হঠাৎ? ঈশানী অ্যাপ্রন খুলে নিজের টোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, জয়ান্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর। তোর ওসব অধিকারবোধ আমার বারবারই মনে হয়। আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত নয়। জিশান ভ্রুকুচকে কিছুটা বিরক্তি স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটি পেতি না, তবু এভাবে বলছিস? হাতের ঘড়িটাতে এক ঝলক পরক করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর। আরে ভাই, আমি তোকে করুণা কেন দেখাতে যাব? আজীব। তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার করা ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুঝড় থেমে যাওয়ার মতোই থেমে গেল জিশান। সত্যিই তো, কিসের এত অধিকার বোধ ওর? ও আসলে কি চাই?
এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়ার নিছক স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতালা জিশান? আদতে কি চাই ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে জিশান। আর ঈশা, সে তো কখনই বেরিয়ে গেছে ক্যাফে থেকে। কি রে, হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস যে? কোথায় যাচ্ছিস? নিঝুমের প্রশ্নে ঘাড় ঘোরালো ঈশা। দেখলো পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিঝুম। তার ফাঁকে এই কথাটা বলেছে মাত্র। নিঝুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত করে সে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফোর্ট জোন হলো নিঝুম। মেয়েটা বেশ মেধাবী। চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়, সারাদিন ভার্সিটি, টিউশন ওই নিয়ে জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনোই ভোলে না সে। ঈশা নিঝুমের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিঝুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয়ের, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত। অতঃপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম, হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশা কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিঝুম। তড়িঘড়ি করে ঘুরে তাকায়, উদ্বিগ্ন গলায় বলে ওঠে, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সংসেজে বসতে হবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, ধুর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মনি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা, কিন্তু নিঝুম ওর কথা তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না। তোকে তো ওই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজলে চোখ তোর, পুরো হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথামুড়ি দিয়ে শুতে শুতে নিঝুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে, হাস্যকর। নিঝুম কটমটিয়ে বলল, তুই একটু বেশিই জানিস। ওই চোখ তোর আশীর্বাদ, বলে দিলাম আমি। ঈশানী টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে। তোকে আপডেটে জানাবো, এখন প্লিজ ঘুমাতে দে। এবার হচ্ছে পর্ব 2। বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারিদিকে বর্ষার ঘনঘাটা। গ্রামগঞ্জ, হাওর বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। সাগরের পানি বানভাসী হয়ে ফুলে ফেপে থই থই করছে বেলাভূমি। শহরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলেছে সকলের প্রিয় ঋতু বর্ষা। ঈশানীদের বাড়িটা মফস্বলে, সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচ ঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট্ট লনেও জল জমে গিয়েছে। চারিদিক কর্দমাক্ত। হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব, কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদামাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ রুষ্টতা, দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভেতরের ঘর থেকে ঈশানীর ছোট্ট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার ওপর দিয়েই এই ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তার বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ারে ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়তে ব্যস্ত। ঠিক সেই সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছাড়েন রোকেয়া, এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে বাড়িতে আসতে বলিনি? মায়ের কথা তোরে জামা কাপড় হাতে চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচীর শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বা বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত হয়েছে তার চেহারার ভাঁজে। গমরঙা রাজহংসীর মতো গায়ের রং সে কবেই হারিয়ে গেছে রোদে পুড়ে যাওয়া তামাটে বনের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ
করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঢলঢলে পান পাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টিতে যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কি হলো? সে তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একচোরা গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনির রং যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই। ছোটবেলা থেকেই সাপের বাচ্চা, কালনাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী। শুধু কি তাই, চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধা বোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবেই না বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতে এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও। অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্যই ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা। যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে, সব দোষ ওর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তো এটা সর্বনাশ নয়তো আর কি? কতগুলো ভাবতে ভাবতে মুখের আদলে কাঠিন্যতা ভর করলো রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাসে শেষে বাড়িতে 2 টাকা দিস বলে মায়ের মুখে মুখে ভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি। বাঙালি মায়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেল। ঈশানী এগুলো তো অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা। ব্যাপারটা নতুন কিছুই নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়ল নিজের রুমে। ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল, ঠিক তখনই রোকেয়া বেগম পিছু রেখে বললেন, নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যাই করো। বিকেলে ছেলের বাড়ির লোক আসছে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বললেন, আবারও মানে? বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি, তার মানে এইখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করলো। জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া কি খুব প্রয়োজন? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটাও কথা বলল না ঈশানী। উল্টো অপরাগ শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরোনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভেতরের দিকটা কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তরণ পড়েনি আজ অবধি, যার দরুন অযত্নে থেকে থেকে সম্পূর্ণ রয়ে যাওয়া ইটকাঠের দেয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে পুরানো আমলের এই দোতলা বাড়িটা। ঈশানীর বাবা নেই, বহু আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট্ট বোন উষা আর ঈশানীর বৃদ্ধা নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট্ট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। তাছাড়া মামা মামি সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। ছোট্ট সংসার, খেয়ে পড়ে বেশ ভালোই দিন চলে যায়। অযথা দুঃখে হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মঞ্চুরে অভিমানের পাহাড়। দুঃখ ওরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকেই মানসিক যন্ত্রণা সয়ে সে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেই আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর। ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি। সেই অভিমানে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতো ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিন বাসেওনি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারতো? ভাবনার এ পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠিতে ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন, মাইয়াটা আজকাও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমেই আছে।
উষার কথায় বৃদ্ধ বোধহয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে। কিন্তু বিধিবাম, এত সুন্দরী হওয়ার সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানির অবশ্য ওপরওয়ালায় খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন ওপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনো এসে পৌঁছায়নি। এই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন ওপরওয়ালা ইচ্ছায় বিয়েটাও পূর্ববাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছো? উষার কথার ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এইটুকুন 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তায় ছিরি এত খারাপ কেন। কই, ঈশানী তো এমন না। নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, এক্কেবারে ধেড়ে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুঁচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জাত সেমরি, দাঁতাল গো লাহান্না হাইসা খাওন খা। আমাগুলোকে মস্করা করতে আইলে লাঠি দিয়ে ঠ্যাং ভাঙা দিমো। আসলে আমি হচ্ছে কি ভারতীয়, তো বাংলাদেশের কোনো ধরনের আঞ্চলিক ভাষায় আমার মুখে একটুও টান আসবে না, তাই এগুলোতে অনেক প্রবলেম হবে। অনেক অনেক সরি যদি শুনতে খারাপ লাগে। ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবোতে চিবোতে ভেঙচি গেছে উষা বলে, বুড়ির তেজ কমেনি এখনো। কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ও ইস্যু, খাউন খাইতি না? দুপুর তো যাইতেছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আইয়া পড়ব তো। নানি চেঁচামেচির তোপে পড়ে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর। অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজা খোলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে কিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয় খাইতে আয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গায়ে ওড়না চড়িয়ে নানির পেছন পেছনই বের হলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতে চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহধরা তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য, তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথায় জবাব দেয় না উষা। চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুইয়ে। ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছুই বলেও না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচী বলে ওঠেন, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর ওটাকেও ধরবো। মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী। কী সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ অথচ কথার পারদে প্রতিবাদ ঝংকার। মেয়ের কথা কানে তুললেন না রোকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো ওপরওয়ালা, তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে? জানা নেই ঈশানীর। এখানে উত্তরটা আমি দিয়ে দিই, হ্যাঁ হয়ে থাকে। হয়ে থাকে, এটা সত্যিই হয়ে থাকে। প্রত্যেকটা পরিবারেই হয়ে থাকে। অবশ্য 95% তো হয়েই থাকে। গল্পে আসি। তবে ওর সাথে শুরু থেকে এটা হয়ে এসেছে। ইন্টারমিডিয়েট পাশ দেওয়ার পরেই ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর। কারণ তখন থেকে পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রোকেয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজে উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগং তিনি পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশেই হয়েছিল। কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়।
ঈশানীও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিঝুমও তো মধ্যবিত্ত পরিবারই মেয়ে। কই, ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কোনোদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছার একেবারেই পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো, কারণ ছোটবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বুলি গেলানো হয়েছে যে এই পরিবারের মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত, সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই নিজের তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকাল যেখানে সূর্য ওঠে না ঠিক মতো, যেখানে সূর্য তো বিলাসিতা মাত্র, তবুও দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরণী। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজনই এসেছে, তার মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপ পরিচিত আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, সাইড অবধি পড়েনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথার এক ফালি ঘোমটা টেনেছে শুধু। মেয়েটাকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দেয়। ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্ত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? মায়ের এটুকু কথাতে ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন? আগে পরে কিছু নেই? নিজের অজান্তেই এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনার সূত্র ছিল মাহিনের মায়ের কথাই। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীরকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিনের সম্মুখীন মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন, ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনোরূপ কপটতা অবলম্বন না করে আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতো আটকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মণি অমন নীল কেন? কি লাগিয়েছ চোখে? ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই তার কথার মাঝে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে, চুপ করবে তুমি। অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বললেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি ওপরওয়ালার দৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার ওই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো। হুট করেই সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর, সত্যিই আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে, আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিঝুমি ঠিক বলেছিল, এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনও বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতেই একরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মহিলা, মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যি কথাই বলছেন? ঈশানীর মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একতে উত্তর দেওয়ার মতো নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মহিনের মা। পর মুহূর্তেই রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহীন হাসি দিয়ে তিনি বললেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখে ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাগদত্তায় রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীর বাড়ি থেকে বিদায় নিয়েছেন মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির
ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিরিঙ্গা ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময়ে বাড়ি পৌঁছাবে সে। এদিকে পতেঙ্গা ফিরতেই জয়ান্টির সে কি রাগ, সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তক্ষুনি কাজ থেকে বের করে দেয়। পরে অবশ্য জিশান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়ান্টিকে, বলেছিল আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিশানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়ান্টি। ওদিকে জিশান যখন আগবাড়িয়ে ঈশানীর কাছে জানতে চায় দুদিন আগেই ফিরল, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়ি যেতে হবে, সে প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিশান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিচে গিয়ে জয়ান্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী 1 সপ্তাহে ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়ান্টি ব্যবসায়ী মানুষ, কী করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়, মনে মনে দারুণ এক মতলব এঁটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়ান্টির মন মস্তিষ্ক। তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্যতা ধরে রেখেই সহসা উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে তাই হবে, আগামী 1 সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে, বিনিময়ে পরের সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়ান্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করেছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও। বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা। গত 1 সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা, তবে হাল ছাড়িনি। জিশান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতায় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটাও খোলা রাখেনি। জয়ান্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারটা না জানে জিশান, কারণ যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। কাল জয়ান্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো, ব্যাস সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনার নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভিতরটা পরখ করে নিল ও। ঠিক এমন সময় একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাঁচের দেয়াল হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে, চারপাশের মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দও হচ্ছে, কিন্তু কিসের শব্দ হচ্ছে তার কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী। কারণ একটু আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনা এখনও থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাবে ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবুও ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দেখল কালো হুডি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয় আঁতকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথাটা নুইয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আর একটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝল লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি, কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতে আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামচে ধরল ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে ঈশানীর প্রাণে। মৃত মানুষদের মতো নির্জীব সেই দৃষ্টি।
এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথম থেকে 1 কদম 2 কদম পা ফেলে। এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃষ্টিপথের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেল। কালো মাস্কের আড়াল থেকেই রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড়ালো লোকটা, ফাকিং ব্রাউন পিপল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাত থেকে দিন পাল্টে যাবার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরেই। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগে সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো, কি অদ্ভুত। ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্ততভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডাক্তারকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন। এখন আমি আসছি। এক নাগারে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনও অনুভূতিহীন শূন্য চোখে একধানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই একটা সিএনজি পেয়ে গেলেই হলো। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল, সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ছটকা খেলো ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে। আচ্ছা, হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করে মনটা কেমন গাইতে শুরু করে ঈশানীর। কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস করে না মেয়েটা। আজ হঠাৎই মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তাঘাটের একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথে ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে? আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।